নগ্ন আর আবৃতবীজির বীজ ফলের ভেতরে ঢাকা। একদম। এটাই তো তাদের নামকরণের মূল ভিত্তি। জিমনোস্পার্ম কথাটার মানেই হল নগ্ন বীজ। পাইন গাছের মোচার মতো। ঠিক। পাইন গাছের মোচা যদি দেখেন দেখবেন আঁশগুলোর ফাঁকে বীজগুলো একেবারে খোলা অবস্থায় থাকে, কোনো ফলের আবরণ নেই। আর অ্যাঞ্জিওস্পার্ম? অ্যাঞ্জিওস্পার্ম মানে আবৃত বা পাত্রস্থ বীজ। এদের বীজ গর্ভাশয়ের ভেতরে তৈরি হয়, যা পরে ফলে পরিণত হয়ে বীজকে ঢেকে রাখে। এই একটা মাত্র পার্থক্য, বীজের ওপর একটা আবরণ থাকা বা না থাকা, পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। কিভাবে? একটা আবরণ বাড়তি কি এমন সুবিধা দিতে পারে? বিশাল সুবিধা। প্রথমত সুরক্ষা। ফলের আবরণ বীজকে রোদ, বৃষ্টি, পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচায়। ঠিক। পরে বা বড় জোর বাতাসে একটু দূরে যায়। কিন্তু আবৃতবীজিরা? তারা ফলের মাধ্যমে অন্য প্রাণীদের সাথে একটা চুক্তি করে নিয়েছে। চুক্তি? বিষয়টা তো দারুণ শোনালো। হ্যাঁ, এক ধরনের ব্যবসায়িক চুক্তি। উদ্ভিদ শক্তি খরচ করে সুস্বাদু ফল তৈরি করে, পাখি, বাদুড় বা অন্য প্রাণীরা সেই ফল খায়। আর বিনিময়ে বীজটাকে ছড়িয়ে দেয়? শুধু ছড়ায় না, তারা বীজটিকে অনেক দূরে নিয়ে গিয়ে তাদের বিষ্ঠার মাধ্যমে ফেলে দেয়, সাথে একদলা প্রাকৃতিক সারও দিয়ে দেয়। বাহ! এই কৌশলের কারণেই আবৃতবীজিরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়তে পেরেছে, যা নগ্নবীজিদের পক্ষে প্রায় অসম্ভব ছিল। অর্থাৎ আবৃতবীজিরা শুধু উন্নতই নয়, তারা অনেক বেশি হিসেবি। এই বিষয়টার সাথে কি এন্ডোস্পার্ম বা শস্যের কোনো সম্পর্ক আছে? সরাসরি। সারণীতে দেখছি নগ্নবীজির এন্ডোস্পার্ম নাকি হ্যাপ্লয়েড, মানে এন, আর নিষেকের আগেই তৈরি হয়। ঠিক ধরেছেন। এখানেই আবৃতবীজির সবচেয়ে বড় তুরুপের তাসটা লুকিয়ে আছে। নগ্নবীজি উদ্ভিদ ধরে নেয় যে তার নিষেক হবেই। তাই আগে থেকেই খাবার বানিয়ে রাখে? হ্যাঁ, নিষেকের আগেই ভ্রূণের সম্ভাব্য খাবার মানে এন্ডোস্পার্ম তৈরি করে রাখে। এখন কোনো কারণে যদি নিষেক ব্যর্থ হয়, তাহলে পুরো শক্তিটাই নষ্ট। ঠিক, পুরো শক্তিটাই জলে যায়। আর আবৃতবীজিয়া এই ঝুঁকি নেয় না? একদমই না। তারা পেমেন্ট অন ডেলিভারি নীতিতে বিশ্বাসী। আবৃতবীজির ক্ষেত্রে যা ঘটে তার নাম দ্বিনিষেক বা ডবল ফার্টিলাইজেশন। দ্বিনিষেক? হ্যাঁ, পরাগনালী থেকে দুটো পুং গ্যামেট ভ্রূণথলিতে ঢোকে, একটা ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করে, যা থেকে ভ্রূণ হয়। আর দ্বিতীয় পুং গ্যামেটটি ভ্রূণথলির কেন্দ্রে থাকা সেকেন্ডারি নিউক্লিয়াসকে নিষিক্ত করে একটি ট্রিপ্লয়েড 3N এন্ডোস্পার্ম বা শস্য তৈরি করে। তার মানে নিষেক নিশ্চিত হওয়ার পরেই কেবল খাবার তৈরি শুরু হয়, এক ফোঁটা শক্তিও অপচয় হয় না। একদম। আর এই ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম কিন্তু হ্যাপ্লয়েড এন্ডোস্পার্মের চেয়েও অনেক বেশি পুষ্টিকর। তার মানে এই দ্বিনিষেক প্রক্রিয়াটাই আবৃতবীজিদের সেই গোপন অস্ত্র? অন্যতম সেরা অস্ত্র বলাই যায়। সারণীর পরের পয়েন্টসগুলো তো এই প্রজনন প্রক্রিয়া নিয়েই। যেমন বলা হয়েছে, নগ্নবীজি উদ্ভিদে আর্কিগোনিয়া থাকে কিন্তু আবৃতবীজিতে থাকে না। এই আর্কিগোনিয়া জিনিসটা কি? আর্কিগোনিয়া হল একটা বহুকোষী স্ত্রী জননঙ্গ, মশবর্গীয় বা ফার্নবর্গীয় উদ্ভিদের মতো। মানে প্রাচীন উদ্ভিদদের মধ্যে এটা খুব সাধারণ একটা বৈশিষ্ট্য। ও আচ্ছা। নগ্নবীজিনেয়া বিবর্তনের ধারায় যেহেতু মাঝে অবস্থান করে, তাই তারা এই পুরনো বৈশিষ্ট্যটা ধরে রেখেছে। কিন্তু আবৃতবীজিরা এই ব্যবস্থাকে আরও আধুনিক করেছে। কিভাবে? তারা আর্কিগোনিয়ার মতো জটিল গঠনের বদলে ভ্রূণথলির ভেতরের একটি কোষ মানে ডিম্বাণুকেই সরাসরি জনন কোষ হিসাবে ব্যবহার করে। এটা অনেকটা পুরনো আমলের বিশাল কম্পিউটারের বদলে আজকের স্লিম ল্যাপটপ ব্যবহারের মতো। কাজ একই, কিন্তু গঠন অনেক সরল আর কার্যকর। ঠিক তাই। আর্কিগোনিয়ার অনুপস্থিতি আবৃতবীজির অগ্রগতিরই একটা চিহ্ন। এই যে প্রজনন আর বংশবিস্তারে এত দক্ষতা, এর পেছনে কি এদের শরীরের ভেতরের কোনো বিশেষ গঠনও কাজ করে? যেমন এদের পানি পরিবহনের ব্যবস্থা? অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ একটা সংযোগ। সারণীতে তো জাইলেম ফ্লোয়েম নিয়ে কিছু বলা আছে। হ্যাঁ, একটা উদ্ভিদ কতটা বড় হতে পারবে বা কত দ্রুত বাড়বে তা তো তার অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থার ওপরই নির্ভর করে। সারণীতে ঠিকই বলা হয়েছে, নগ্নবীজি উদ্ভিদের জাইলেম কলায় ভেসেল থাকে না। আর ফ্লোয়েম কলায় সঙ্গী কোষও থাকে না? হ্যাঁ, জাইলেমের কাজ হল মাটি থেকে পানি আর খনিজ লবণ পাতায় পৌঁছে দেওয়া। নগ্নবীজিরা এই কাজের জন্য শুধু ট্রাকিড নামের সরু কোষ ব্যবহার করে। কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায়। বলুন। পৃথিবীর সবচেয়ে উঁচু গাছগুলোর মধ্যে তো রেডউড বা সিকোইয়ার মতো নগ্নবীজিও আছে। হ্যাঁ,
ওরা যদি শুধু এই ট্রাকিডের মতো ধীর গতির ব্যবস্থা দিয়ে পানি অত উঁচুতে তোলে তাহলে এটা কিভাবে সম্ভব? চমৎকার প্রশ্ন। এটা প্রমাণ করে যে ট্র্যাকিড ব্যবস্থা অকার্যকর নয়, বরং খুবই নির্ভরযোগ্য। লক্ষ লক্ষ বছর ধরে এটা কাজ করে আসছে, অনেকটা শহরের সরু গলির পাশে চড়া হাইওয়ে তৈরির মতো। ফলে পানি অনেক দ্রুত পরিবহন করা যায়। হ্যাঁ, যা তাদের দ্রুত বেড়ে উঠতে এবং বিভিন্ন পরিবেশে টিকে থাকতে অম্বন সাহায্য করেছে। আর ফ্লোয়েম কলার সঙ্গী কোষের ভূমিকাটা কি? ফ্লোয়েমের কাজ হল পাতায় তৈরি হওয়া খাবার সারা দেহে পৌঁছে দেওয়া। এই কাজটা করে সিভনল নামের কোষ। আবৃত বীজের ক্ষেত্রে প্রতিটি সিভনলের পাশে একটা করে সঙ্গী কোষ বা কম্প্যানিয়ন সেল থাকে। কো পাইলটের মতো। ঠিক ধরেছেন, অনেকটা একজন পাইলটের পাশে একজন কো পাইলট থাকার মতো, যে পুরো প্রক্রিয়াটাকে আরও দক্ষ ও নিয়ন্ত্রিত করে। নগ্নবীজিতে এই সঙ্গী কোষ থাকে না। বাহ, তাহলে উন্নত প্রজনন কৌশল, শক্তি সাশ্রয়ী ব্যবস্থা, বীজের সুরক্ষা আর উন্নত অভ্যন্তরীণ পরিবহন সবকিছু মিলিয়েই আবৃতবীজিরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। হ্যাঁ, সারণীর শেষ পয়েন্টটা হলো পরাগায়ন। এখানে বলা হচ্ছে নগ্নবীজিরা মূলত বায়ুর ওপর নির্ভরশীল। হ্যাঁ, এবং এটা তাদের জন্য একটা বড় সীমাবদ্ধতা। নগ্নবীজি উদ্ভিদকে প্রচুর পরিমাণে পরাগরেণু তৈরি করে বাতাসে উড়িয়ে দিতে হয়, কারণ বাতাস তো এলোমেলো। মানে সাফল্যের হার খুব কম। খুবই কম। এটা অনেকটা আকাশে গুলি ছুঁড়ে পাখি শিকারের চেষ্টার মতো। সম্পদের বিশাল অপচয় হয়। আর আবৃতবীজিরা এখানেও তাদের বুদ্ধির পরিচয় দিয়েছে। তারা বাতাস বা ভাগ্যের ওপর ভরসা না করে সুনির্দিষ্ট বাহক নিয়োগ করেছে। ঠিক তাই, তারা ফুল ফুটিয়েছে। এই ফুলগুলো আসলে এক একটা আকর্ষণীয় বিজ্ঞাপন। বিজ্ঞাপন? হ্যাঁ, উজ্জ্বল রং দিয়ে পাখিকে, মিষ্টি গন্ধ আর মধু দিয়ে মৌমাছি বা অন্য পতঙ্গকে আমন্ত্রণ জানায়। পতঙ্গ বা পাখি যখন মধু খেতে আসে, তাদের গায়ে পরাগরেণু লেগে যায়। তারপর তারা যখন একই প্রজাতির অন্য ফুলে যায়, পরাগায়ন হয়ে যায়। একদম। এই পদ্ধতিটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং কার্যকর। পরাগরেণুর অপচয় প্রায় হয়ই না। তার মানে আবৃতবীজী উদ্ভিদের বিবর্তনের সাথে পতঙ্গের বিবর্তনও ঘনিষ্ঠভাবে জড়িত। নিঃসন্দেহে একেই আমরা বলি সহবিবর্তন বা কো-এভলিউশন। পৃথিবীতে ফুলের বৈচিত্র্য বাড়ার সাথে সাথে পতঙ্গের বৈচিত্র্যেও একটা বিস্ফোরণ ঘটে। দারুণ একটা সম্পর্ক।